আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থী ভাই ও বোনেরা, আশা করি ভালো আছেন। আজকের কেউ একজন লিঙ্কটা একটু কপি করে গ্রুপে দিয়ে দিতে পারলে ভালো হয়। দাঁড়ান, আমি দিয়ে দিচ্ছি। ওকে, যারা আছেন তারা একটু সবাইকে জয়েন করার জন্য আমন্ত্রণ জানাবেন। ওয়ালাইকুম আসসালাম এমডি সাহেল। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। সাউন্ড ক্লিয়ার কিনা এবং লাইভটি স্পষ্ট কিনা একটু জানাবেন। সাউন্ড এবং লাইভ স্পষ্ট কিনা একটু জানাবেন, তাহলে আমার জন্য একটু সুবিধা হবে। আমার কথা কি শুনতে পাচ্ছেন সাহেল ভাই? আমার কথা কি শোনা যাচ্ছে নাকি যাচ্ছে না? ওকে, যারা যুক্ত আছেন তারা একটু কমেন্টস করে জানাবেন কে কোথা থেকে দেখছেন এবং কে কোথা থেকে আছেন। আপনাদের সাথে মনে হয় এটাই আমার প্রথম ক্লাস, এর আগে আপনাদের সাথে আমার দেখা হয়নি। ওকে, থ্যাংক ইউ, ক্লিয়ার, থ্যাংক ইউ, ধন্যবাদ। যাই হোক, আমরা ক্লাসটি শুরু করে দিব। যারা পরবর্তীতে মিস করবেন তারা পরবর্তীতে একটু দেখে নেবেন। হ্যাঁ, পরবর্তীতে দেখে নেবেন। ওকে, আসেন আজকে আমরা বাংলাদেশ বিষয়বলী নিয়ে কিছু গুরুত্বপূর্ণ টপিকস আলোচনা করব। আপনাদের 1 নাম্বার লেকচার। 1 নাম্বার লেকচারে যেটা আছে সেটা হচ্ছে বাংলাদেশের ভৌগোলিক অবস্থান নিয়ে আমরা আলোচনা করব। ভৌগোলিক অবস্থান নিয়ে এখান থেকে 10 থেকে 20তম গ্রেডে প্রশ্ন হয়ে থাকে। আর আরেকটা বিষয় হচ্ছে আপনাদের অধিকাংশ ক্ষেত্রে রিটেন আকারেও প্রশ্ন আসে, কিছু কিছু পরীক্ষা রিটেন আকারে আসে। এখন বিষয়টা হচ্ছে রিটেন এবং প্রিলিমিনারির মধ্যে আসলে কিন্তু কোনো পার্থক্য নেই। প্রিলিমিনারিতে আপনারা প্রশ্ন দেখেন, দেখার পরে প্রশ্নের মধ্যে 4টা অপশন থাকে, ওর ভিতর থেকে একটা উত্তর আপনাকে বেছে নিতে হয়। কিন্তু রিটেনে আপনার দেওয়া থাকে না, আপনাকে ওই প্রশ্নের উত্তরটা লিখতে হয়। এই হচ্ছে পার্থক্য, আর কিছু না। তবে পড়ালেখাটা সেম। পড়ালেখাটা কি সেম। ওকে, যাই হোক, আসেন আমরা আলোচনা শুরু করে দেই। মুনতাহামুন, ওয়ালাইকুম আসসালাম। এমডি রাজন বলেছেন ক্লিয়ার, থ্যাংক ইউ। এমডি সাহেল বলছেন বান্দরবান থেকে। ওকে, বান্দরবান থেকে, হ্যাঁ বান্দরবানে গেছি, একটা জায়গা যাওয়া হয়নি, শুধুমাত্র খাগড়াছড়িতে যাওয়া হয়নি আমার। আমাদের সাথে যুক্ত আছেন আমাদের শ্রদ্ধেয় শাহ আলম শিশির স্যার। হ্যাঁ, কোর্স প্ল্যান অনুসারে আমরা লেকচার 1 নিব ইনশাআল্লাহ। 1 নাম্বার লেকচার নিব। তবে 1 নাম্বার লেকচারে আমি বাংলাদেশের বিষয়গুলো আগে একটু ক্লিয়ার করতে হবে। এই ক্লিয়ার বিষয়গুলো দেখেই আমরা ক্লাস নেব। আসেন আমরা আমাদের ক্লাসটা শুরু করে নিই। হ্যাঁ, শুরু করে দিই। একটু ওয়েট। ওকে, আচ্ছা, আমরা প্রথম যে বিষয়টা নিয়ে আলোচনা করব বাংলাদেশের বিষয় নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। তো লক্ষ্য করেন, বাংলাদেশের একটা মানচিত্র দেখতে পাচ্ছি, তাই তো? এই বাংলাদেশের মধ্য থেকে কত যে প্রশ্ন আসে,
কত যে প্রশ্ন আসে, এই মানচিত্র চিনতে না পারলে অনেকগুলো প্রশ্নের উত্তর দেওয়া যায় না। রিসেন্টলি একটা পরীক্ষা প্রশ্ন আসছে, চট্টগ্রাম থেকে আপনি যদি দিনাজপুরে যান তাহলে কোন জেলাটা আপনাকে অবশ্যই পাড়ি দিতে হবে, কোন জেলাটা অবশ্যই পাড়ি দিতে হবে, এই ধরনের প্রশ্ন আসে। যাই হোক, তো আসেন বাংলাদেশ সম্পর্কে আমরা একটু ভালো করে জেনে নেই। আমরা প্রথমত যেটা পড়বো সেটা হচ্ছে বাংলাদেশের ভৌগোলিক অবস্থান। আমরা বাংলাদেশের ভৌগোলিক অবস্থান নিয়ে আলোচনা করব। একটু লক্ষ্য করেন, প্রথমত যেটা আমরা দেখব সেটা হচ্ছে বাংলাদেশ পৃথিবীর উত্তর গোলার্ধে অবস্থিত। কোন গোলার্ধে অবস্থিত? উত্তর গোলার্ধে অবস্থিত। এই বিষয়টা আমরা অনেকেই মুখস্থ করি, অনেক কিছুই বুঝি না। বোঝার জন্য আমি আপনাকে যেটা দেখাবো সেটা হচ্ছে লক্ষ্য করেন, এটা যদি আমার পৃথিবী হয়, পৃথিবী তো আমার কি এরকম যে একটা, এখানে মাঝ বরাবর একটা রেখা চলে গেছে 0°, যেটার নাম হচ্ছে নিরক্ষরেখা। কি নাম? নিরক্ষরেখা। এই নিরক্ষরেখার উপরে যেটা, সেটা হচ্ছে উত্তর গোলার্ধ, আর যেটা নিচে সেটা হচ্ছে দক্ষিণ গোলার্ধ, আর এটা হচ্ছে পশ্চিম, আর এটা হচ্ছে পূর্ব। তো বাংলাদেশ এই উত্তর গোলার্ধে অবস্থিত, এই জায়গাটায় কিন্তু বাংলাদেশ অবস্থিত, এই জায়গাটায়। তাহলে বাংলাদেশের অবস্থান কোন গোলার্ধে অবস্থিত? অবশ্যই উত্তর গোলার্ধে অবস্থিত। ওকে, এরপরে আসেন, বাংলাদেশের অবস্থান উত্তর গোলার্ধে অবস্থিত। এর অক্ষাংশ হচ্ছে 20°34' উত্তর অক্ষাংশ থেকে 26°38' উত্তর অক্ষাংশ পর্যন্ত। লক্ষ্য করেন, এর অক্ষাংশ 20°34' উত্তর অক্ষাংশ থেকে 26°38' উত্তর অক্ষাংশ পর্যন্ত, অক্ষরেখা পর্যন্ত। আচ্ছা, আমি একটা কাজ করি, আগে আমি যে তথ্যগুলো আপনাদেরকে দিচ্ছি এই তথ্যগুলো আপনারা আগে সুন্দরভাবে খাতায় উঠিয়ে নিন, এরপরে আমি এগুলোর প্রত্যেকটির একটা একটা করে ব্যাখ্যা দিব ইনশাল্লাহ। ওকে, তাহলে দ্বিতীয় পয়েন্ট দিয়ে লিখবেন, সেটা হচ্ছে অক্ষাংশ। এখানে লিখবেন, প্রথমত লিখবেন অবস্থান, বাংলাদেশ পৃথিবীর উত্তর গোলার্ধে অবস্থিত। এরপরে লিখবেন অক্ষাংশ 20°34', এটা মিনিট, উত্তর অক্ষাংশ থেকে 26°38' উত্তর অক্ষাংশ পর্যন্ত। ওকে, এরপরে যেটা লিখবেন এর দ্রাঘিমাংশ কত? দ্রাঘিমাংশ 88°01' পূর্ব দ্রাঘিমা থেকে 92°41' পূর্ব দ্রাঘিমা পর্যন্ত। ওকে, তৃতীয় পয়েন্ট দিয়ে লিখবেন এর দ্রাঘিমা। আপনারা কি দেখতে পাচ্ছেন ঠিকঠাক মতো, নাকি নেটে সমস্যা হচ্ছে? আমার মনে হয় নেটে সমস্যা হওয়ার কথা নয়। ওকে, তাহলে তৃতীয়ত আমরা কি দেখব? দ্রাঘিমাংশ। এরপরে লক্ষ্য করেন, এই তিনটা আগে লিখেন, এই তিনটা লিখে এটা আমি একটু বর্ণনা করব। লেখা শেষ হলে লাইটের ফোকাস করতেছে বোর্ডের উপরে না? আমার এখানে তো ঠিকই আছে, আমিও দেখছি মোবাইলে আপনাদের সাথে সাথে, কিন্তু কোনো ফোকাস তো দেখছি না। ফোকাস দেখছি না। লেখা হলে ডান অথবা ওকে কিছু একটা লিখবেন, হ্যাঁ, এগারো একটু লেখা শেষ করেন। বাংলাদেশ পৃথিবীর উত্তর গোলার্ধে অবস্থিত, এর অক্ষাংশ 20°34' উত্তর অক্ষাংশ থেকে 26°38' উত্তর অক্ষাংশ পর্যন্ত, আর দ্রাঘিমা হচ্ছে 88°01' পূর্ব দ্রাঘিমা থেকে 92°41'
পূর্ব দ্রাঘিমা পর্যন্ত। এটা লেখা হলে ডান লিখেন। ওকে, লেখা হয়ে গেছে। এখন আসেন এই বিষয়টা একটু আপনাকে বুঝিয়ে দিই, লক্ষ্য করেন। এটাকে আমরা পৃথিবী বলেছিলাম, তাই তো? পৃথিবীর এই মাঝ বরাবর যেটা রেখা, এটা নিরক্ষরেখা বললাম। ওকে, এই নিরক্ষরেখার উপরে উত্তর, নিচে দক্ষিণ, এটা দেখলাম। এখন বাংলাদেশের অবস্থান এই যে মূল মধ্যরেখাটা বা নিরক্ষরেখাটা, এই নিরক্ষরেখার উত্তরে যে রেখাগুলো কল্পনা করা হয়েছে এর সমান্তরাল, এগুলোকে বলা হয় উত্তর অক্ষাংশ। তাহলে স্বাভাবিকভাবে দক্ষিণে যেগুলো হবে সেগুলোকে বলা হবে দক্ষিণ অক্ষাংশ। তাহলে একটা হবে উত্তর অক্ষাংশ আর একটা হবে দক্ষিণ অক্ষাংশ। তখন বাংলাদেশ, লক্ষ্য করেন, বাংলাদেশের অবস্থানটা এই জায়গা থেকে এই জায়গা পর্যন্ত যদি হয়, এই যে কোনো রেখায় বাংলাদেশের অবস্থান হতে পারে। মনে করেন এই জায়গাটা হচ্ছে 20 ডিগ্রি, এই জায়গাটা হচ্ছে 26 ডিগ্রি। তাহলে দেখেন তো এই 20 ডিগ্রি থেকে 26 ডিগ্রি পর্যন্ত দুইটাই উত্তর কিনা, উত্তর অক্ষাংশ কিনা? আমাদের পড়ার সময় একটা সমস্যা তৈরি হয়, সেটা হচ্ছে আমরা মনে করি 20 ডিগ্রি আপনার 34 মিনিট যদি উত্তর অক্ষরেখা হয়, তাহলে মনে হয় 26 ডিগ্রি 38 মিনিট এটা দক্ষিণ অক্ষরেখা হবে। এই ভুলটা আমরা করি না। বাংলাদেশ যেখানে অবস্থিত, টোটালটাই বাংলাদেশ যেহেতু উত্তর অক্ষাংশে অবস্থিত, সেহেতু দুইটা রেখাই আমার উত্তর থেকে উত্তরে যাবে। তার মানে এই জায়গা থেকে এটা উত্তর, আবার এই জায়গা থেকে এটা উত্তর। তার মানে বাংলাদেশের অবস্থান উত্তর থেকে উত্তরে। তাহলে 20 ডিগ্রি 34 মিনিট এটাও হবে উত্তর, 26 ডিগ্রি 38 মিনিট এটাও হবে কি উত্তর। তাহলে দুইটাই আমাদের উত্তর অক্ষাংশ। এই রেখার এই মধ্যে যে কোনো জায়গায় বাংলাদেশ হতে পারে। এখন কোন জায়গায় এক্স্যাক্টলি বাংলাদেশের অবস্থান, এটা যদি আমরা জানতে চাই তাহলে অবশ্যই আমাদেরকে দ্রাঘিমা রেখার কাছে যেতে হবে। দ্রাঘিমা রেখা কি? এই যে উত্তর থেকে দক্ষিণ দিকে মাঝ বরাবর 0 ডিগ্রি মানে যে রেখাটা কল্পনা করা হয়েছে, এটা হচ্ছে দ্রাঘিমা রেখা। এটা কি? এটা হচ্ছে দ্রাঘিমা রেখা। এখন লক্ষ্য করেন, এটা মূল মধ্যরেখা বলা হয়। এই রেখাটা আবার পূর্বে এবং পশ্চিমে পৃথিবীকে বিভক্ত করেছে। মনে রাখবেন, বাংলাদেশ যে অবস্থান অবশ্যই পশ্চিমে নয়, সে অবশ্যই পূর্ব দ্রাঘিমায় অবস্থিত। এই একটা রেখা, এই একটা রেখা, এই দুইটা রেখার মধ্যে বাংলাদেশ অবস্থিত। এটা হচ্ছে 88 ডিগ্রি, এটা মনে করেন এটা হচ্ছে 88 ডিগ্রি, আর এটা হচ্ছে কত? 92 ডিগ্রি। কথা কি ক্লিয়ার? তার মানে এই যে 20 ডিগ্রি, এটা 20 ডিগ্রি, এটা হচ্ছে 26 ডিগ্রি, 26 ডিগ্রি, 20 ডিগ্রি 26 ডিগ্রি। আর এখানে এই রেখাটা হচ্ছে 88 ডিগ্রি, এই রেখাটা হচ্ছে 92 ডিগ্রি। তার মানে 88 এবং 92 দুইটাই কিন্তু আপনার পূর্ব দিকে অবস্থিত। তাহলে একটা পূর্ব হলে একটা পশ্চিম হওয়ার কথা, এটা কখনোই হবে না। এটা কি হবে? পূর্ব দ্রাঘিমা রেখা হবে। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন বিষয়টা। তাহলে আমাদের বাংলাদেশের অক্ষাংশ কি হবে? অক্ষাংশ এবং দ্রাঘিমাংশ। অক্ষরেখা মনে করবেন যেটা এই শুয়ে রয়েছে, আর দ্রাঘিমাংশ যেটা দাঁড়ায় রয়েছে। জাস্ট এতটুকু মনে রাখলেই হবে। তাহলে অক্ষাংশ রেখা যদি আমরা দেখি, তাহলে কোন অক্ষাংশ? এই যে 20 ডিগ্রি 34 মিনিট উত্তর অক্ষাংশ থেকে 26 ডিগ্রি 38 মিনিট উত্তর অক্ষাংশ পর্যন্ত, অর্থাৎ এইটা আর এইটা বোঝানো হয়েছে। এরপরে দ্রাঘিমাংশ কোনটা? 88 ডিগ্রি 01 মিনিট পূর্ব দ্রাঘিমা থেকে 92 ডিগ্রি 41 মিনিট পূর্ব দ্রাঘিমা, অর্থাৎ এই 88 থেকে এই 92 পর্যন্ত। ক্লিয়ার? এই জায়গাটুকুতে আমার বাংলাদেশ অবস্থিত, এই জায়গাটুকুতে। কথা কি ক্লিয়ার? বুঝছেন কিনা বলেন? যদি বুঝে থাকেন তাহলে ক্লিয়ার লিখেন। যদি না বুঝে থাকেন তাহলে প্রশ্ন করেন। বুঝে থাকলে ক্লিয়ার লিখেন, না বুঝে থাকলে প্রশ্ন করেন। তাহলে আমরা নেক্সট স্লাইডে চলে যাব।
বাংলাদেশের সীমানা। পরবর্তী টপিকস হচ্ছে আমাদের বাংলাদেশের সীমানা। ওকে, ক্লিয়ার, থ্যাংক ইউ মুনতাহা আপু। পরে আমরা যেটা লিখবো সেটা হচ্ছে বাংলাদেশের সীমানা। শিরোনাম করেন বাংলাদেশের সীমানা। প্রথমত লেখেন মোট দৈর্ঘ্য 5138 কিলোমিটার। এরপরের পয়েন্ট দিয়ে লিখবেন তটরেখা বা সমুদ্র তটরেখা 711 কিলোমিটার। এরপরে লিখবেন স্থল সীমা 4071 কিলোমিটার। এরপরে যেটা লিখবেন তাহলে ভারতের সাথে 4156 কিলোমিটার। ভারতের সাথে 4156 কিলোমিটার। লেখা হলে ক্লিয়ার লিখবেন। খুব গুরুত্বপূর্ণ এই কয়টা তথ্য সারা জীবনের জন্য মনে রাখেন। কিভাবে হবে আমি একটু পরে দেখাই দেব। আগে লিখেন লেখা হলে ক্লিয়ার লিখবেন। বাংলাদেশের সীমানা মোট দৈর্ঘ্য, বাংলাদেশের সীমানার মোট দৈর্ঘ্য 5138 কিলোমিটার, তটরেখা 711 কিলোমিটার, স্থল সীমা 4427 কিলোমিটার, এরপরে মায়ানমারের সাথে 271 কিলোমিটার আর ভারতের সাথে 4156 কিলোমিটার। লেখা শেষ? ওকে, ডান। এবার লক্ষ্য করেন বুঝলাম এরকম হচ্ছে কেন বরাবর। ওকে, আবার আর একটা বাংলাদেশ আমরা আঁকি, দেখি। এই একটা বাংলাদেশ আঁকলাম। এখান থেকে এই সীমানা বাইতে যদি আবার আপনি এখানে চলে আসেন তাহলে এটার মোট দৈর্ঘ্য হচ্ছে 5138 কিলোমিটার। এখান থেকে আমাদের এই যে সমুদ্র তটরেখা আছে, এই সমুদ্র তটরেখা বা সমুদ্র সীমানাটা এটা হচ্ছে 711 কিলোমিটার। তাহলে 5138 কিলোমিটার থেকে আপনি 5138 কিলোমিটার থেকে আপনি যদি 711 কিলোমিটার বিয়োগ দেন তাহলে দেখেন তো, মানে অর্থাৎ মোট দৈর্ঘ্য থেকে আপনি যদি সমুদ্র সীমাটা বিয়োগ করেন তাহলে দেখেন তো স্থল সীমাটা থাকে কিনা 4427। লক্ষ্য করেন দেখেন এটা থাকে কিনা। বুঝি নাই মনে হয়। অর্থাৎ মোট আমাদের সীমা হচ্ছে 5138 কিলোমিটার। সেখান থেকে যদি আমরা এই সমুদ্র তটরেখাটা বাদ দেই তাহলে এই 711 কিলোমিটার যদি বাদ দিই তাহলে আমাদের স্থল সীমাটা থেকে থাকে। এইটুকু আমাদের সমুদ্র সীমা, এই বাকিটুকু হচ্ছে আমার স্থল সীমা। তাহলে থাকবে কত? 4427 কিলোমিটার। এরপরে লক্ষ্য করেন এই জায়গা থেকে আমাদের এই স্থল সীমাটা আবার দুইটা দেশের সাথে, একটা হচ্ছে ভারত আর একটা হচ্ছে মিয়ানমার। এখান থেকে এতটুকু হচ্ছে মিয়ানমারের সাথে এতটুকু জায়গা আছে। এখানে হচ্ছে 271 কিলোমিটার। তাহলে 4427 কিলোমিটার মোট স্থল সীমা থেকে যদি 271 কিলোমিটার বাদ দেন তাহলে ভারতের সাথে আমার এখান থেকে এই পর্যন্ত ভারতের সাথে কতটুকু সীমানা সেটা আমার থেকে গেল। দেখেন তো আপনি বুঝলেন কিনা? কোন প্রশ্ন আছে? কোন প্রশ্ন আছে? খুব সুন্দরভাবে সারা জীবনের জন্য মনে রাখেন, এখান থেকে পরীক্ষায় প্রশ্ন আসবে ইনশাআল্লাহ। ওকে, আমরা চলে যাচ্ছি পরবর্তী স্লাইডে। বাংলাদেশের সীমান্তবর্তী দেশ। পরবর্তী শিরোনাম দিয়ে লিখবেন বাংলাদেশের সীমান্তবর্তী দেশ।
মোনাপু বলছেন না স্যার ক্লিয়ার। ও মানে ক্লিয়ার হয়েছে সেটা বলছেন নাকি না ক্লিয়ার কোনটা বলছেন? আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। এরপর আসেন বাংলাদেশের সীমান্তবর্তী দেশ। দুটি দেশের সাথে বাংলাদেশের সীমানা রয়েছে। দেখেন, প্রথমত হচ্ছে ভারত, এরপর একটা হচ্ছে মিয়ানমার। কয়টা দেশের সাথে সীমানা রয়েছে? দুইটা দেশের সাথে। একটা হচ্ছে ভারত আর একটা হচ্ছে মিয়ানমার। আসেন লক্ষ্য করেন, এই হচ্ছে আমাদের বাংলাদেশ। এই বাংলাদেশের সাথে আমার দুইটা দেশের সাথে সীমানা রয়েছে। একটু আগে যেটা বললাম সেটা হলো এখান থেকে আমার এই পর্যন্ত আমার এই টোটালটাই হচ্ছে ভারত, আর এখান থেকে আমার মিয়ানমার। তাহলে কয়টা দেশের সাথে? দুইটা দেশের সাথে, একটা ভারত আর একটা মিয়ানমার। ভারতের সাথে এবার বলেন তো, ভারতের সাথে মোট সীমানা কত? এখানে একটু লেখেন তো সীমানা। আর মিয়ানমারের সাথে কত যেন সীমানা? দুইটা একটু বলেন তো। একটু আগে আমরা যেটা বললাম, দেখি আপনি খাতায় লিখলেন কিনা, বলেন তো। সবাই একটু দুই দেশের সীমানাটা বাংলাদেশের সাথে কতটুকু এটা একটু লিখেন তো, এইমাত্র যেটা লিখলাম আমরা। ওকে, তাহলে আমরা বুঝলাম যে দুটি দেশের সাথে বাংলাদেশের সীমানা রয়েছে। ওকে, এরপরে আসা, বাংলাদেশের সীমান্তবর্তী ভারতের রাজ্য। বাংলাদেশের সীমান্তবর্তী ভারতের অঙ্গরাজ্য। এর পরের পয়েন্ট দিয়ে লিখবেন বাংলাদেশের সীমান্তবর্তী ভারতের রাজ্য। বাংলাদেশের সীমান্তবর্তী দিচ্ছি 271 4156। থ্যাংক ইউ ভাই। ওকে, প্রথম পয়েন্ট দিয়ে লেখেন বাংলাদেশের উত্তর পূর্বাঞ্চলের ভারতের 7টি অঙ্গরাজ্যকে সেভেন সিস্টার্স বলে। এগুলো হলো এটা। এখন দেখেন তো ঠিক আছে কিনা, আশা করি ঠিক হয়ে যাবে। এগাটা একটু লিখে নেন। বাংলাদেশের উত্তর পূর্বাঞ্চলের এতটুকু লেখা কি হয়েছে? এতটুকু লেখা কি হয়েছে? আসামের রাজধানী কোথায়? দিসপুর। ওকে, এরপরে যেটা আমরা বলবো লক্ষ্য করেন, পরের এই পয়েন্টটা একটু খুব ভালো করে মনোযোগ দেন। অরুণাচল, মণিপুর ও নাগাল্যান্ডের সাথে বাংলাদেশের কোনো সীমানা নেই। বাকি 4টি কোনটার সাথে সীমানা নেই? অরুণাচল, মণিপুর এবং নাগাল্যান্ড। কি? অরুণাচল, এরপরে হচ্ছে মণিপুর এবং নাগাল্যান্ড। এই 3টার সাথে বাংলাদেশের কোনো সীমানা নেই। তাহলে আছে কার সাথে? বাকি 4টি আসামের সাথে আছে, মিজোরামের সাথে আছে, এরপরে মেঘালয়ের সাথে আছে, ত্রিপুরার সাথে আছে। এই বাকি 4টি অঙ্গরাজ্যের সাথে বাংলাদেশের কি আছে? সীমানা আছে। খুব দ্রুত লিখে নেন। লেখা হয়েছে? ওকে, অপেক্ষা করলাম। লেখা হলে ডান লিখবেন।
সেভেন সিস্টার্স এর 3টি অঙ্গরাজ্যের সাথে বাংলাদেশের সীমানা নেই, তাহলে বাকি রইল 4টি, অর্থাৎ আসাম, মিজোরাম, মেঘালয় এবং ত্রিপুরা এর সাথে বাংলাদেশের সীমানা রয়েছে। ডান। তাহলে এবার প্রশ্নের উত্তর দেন তো, সেভেন সিস্টার্স এর কয়টা অঙ্গরাজ্যের সাথে বাংলাদেশের সীমানা রয়েছে? কয়টি? 4টি অঙ্গরাজ্যের সাথে বাংলাদেশের সীমানা রয়েছে। ওকে, 4টি। এর পরের পয়েন্টটা খুব গুরুত্বপূর্ণ, অর্থাৎ সেভেন সিস্টার্স এর 4টি প্লাস পশ্চিমবঙ্গ। তাহলে সেভেন সিস্টার্স এর 4টির সাথে সীমানা তো আছেই, প্লাস আরো একটা অঙ্গরাজ্যের সাথে বাংলাদেশের এবং ভারতের সীমানা রয়েছে, সেটা হচ্ছে পশ্চিমবঙ্গ। এই মোট 5টির সাথে বাংলাদেশের সীমানা রয়েছে। হ্যাঁ, সীমানা রয়েছে। তাহলে এইটুকুও লিখে নেন, এইটুকু লিখে রাখেন। তাহলে যদি প্রশ্ন হয় সেভেন সিস্টার্স এর কয়টির সাথে বাংলাদেশের সীমানা রয়েছে, উত্তর হবে 4টি। আর যদি প্রশ্ন হয় ভারতের কয়টি অঙ্গরাজ্যের সাথে সীমানা রয়েছে, তাহলে হবে 5টি, অর্থাৎ সেভেন সিস্টার্স এর 4টি এবং পশ্চিমবঙ্গ। এখন এই 5টি অঙ্গরাজ্য যদি আপনি চিনতে পারেন ভালোভাবে, তাহলে অবশ্যই আপনি পরীক্ষার হলে গিয়ে পারবেন ওই প্রশ্নের উত্তর। যেমন নিচের কোন অঙ্গরাজ্যের সাথে বাংলাদেশের সীমানা আছে। আবার যদি প্রশ্ন করে নিচের কোন অঙ্গরাজ্যের সাথে বাংলাদেশের কোনো সীমানা নেই, এই দুইটা প্রশ্নের উত্তর আপনি খুব সুন্দরভাবে দিতে পারবেন। ওকে, লেখা হলো? লেখা হলে ডান লিখবেন। আমরা পরবর্তীতে চলে যাচ্ছি। বাংলাদেশের সীমান্তবর্তী মায়ানমারের কয়টা রাজ্য আছে? আমরা দেখলাম 2টা দেশের সাথে সীমানা আছে, একটা ভারত আর একটা মিয়ানমার। ভারতের 5টা অঙ্গরাজ্যের সাথে আছে। এবার আসেন মায়ানমারের কয়টার সাথে বাংলাদেশের সীমানা রয়েছে। বাংলাদেশের সীমান্তবর্তী বাংলাদেশের মোট রাজ্য রয়েছে 2টি। এখানে একটু মিস্টেক আছে, এখানে হবে বাংলাদেশের সীমান্তবর্তী মিয়ানমারের। কি হবে? বাংলাদেশের সীমান্তবর্তী, এটা একটু ভুল হবে, বাংলাদেশের না, লিখবেন মায়ানমারের। মোট রাজ্য রয়েছে 2টি, একটু ঠিক করে নেন। বাংলাদেশের সীমান্তবর্তী মায়ানমারের 2টি রাজ্য রয়েছে। বাংলাদেশের সীমান্তবর্তী মায়ানমারের 2টি রাজ্য রয়েছে। বাংলাদেশের সীমান্তবর্তী মায়ানমারের মোট 2টি রাজ্য রয়েছে। 2টি রাজ্য রয়েছে। কি কি সেটা একটু দেখতে হবে। ওকে, লেখা শেষ। এরপরে আসেন কি কি দেখি। একটা হচ্ছে চীন রাজ্য, 1 নম্বরে কি? চীন রাজ্য। আর একটা হচ্ছে আরাকান রাজ্য। তাহলে কয়টা রাজ্যের সাথে আছে? 2টা রাজ্যের সাথে। একটা হচ্ছে চীন রাজ্য, আর একটা হচ্ছে আরাকান রাজ্য। একটা চীন রাজ্য আর একটা আরাকান রাজ্য। এগুলো সুন্দরভাবে লিখে নেন, লেখা হলে ডান লিখেন। লেখা হয়েছে? আপনারা কি বুঝতেছেন? লেখা হলে ডান লিখেন। ওকে, থ্যাংক ইউ। তাহলে ভারতের 5টি অঙ্গরাজ্যের সাথে বাংলাদেশের সীমানা রয়েছে এবং মিয়ানমারের কয়টা? মিয়ানমারের 2টি অঙ্গরাজ্যের সাথে সীমানা রয়েছে। ভারতের 5টা অঙ্গরাজ্য কি কি? আসাম, হ্যাঁ, এরপরে হচ্ছে মিজোরাম, এরপরে ত্রিপুরা, আর একটা হচ্ছে মেঘালয়।
মেঘালয়, ত্রিপুরা, এই চারটা আর পশ্চিমবঙ্গ। আর চীনের দুইটা কি কি? চীন রাজ্য এবং হচ্ছে আরাকান রাজ্য। ওকে, লেখা শেষ। ঠিক আছে, থ্যাংক ইউ। এরপরে আসেন বাংলাদেশের কোন দিকে কি কি আছে এটা একটু দেখে নিই। লক্ষ্য করেন, এই হচ্ছে বাংলাদেশ, বাংলাদেশের পশ্চিমে, এই যে পশ্চিমে, এই যে পশ্চিমে, লক্ষ্য করেন এই পশ্চিমে রয়েছে দেখেন ভারতের পশ্চিমবঙ্গ। খুব সুন্দরভাবে লক্ষ্য করেন, বাংলাদেশের পশ্চিমে ভারতের পশ্চিমবঙ্গ। এরপরে আসেন বাংলাদেশের উত্তর, ওই যে উত্তর, এই যে উত্তর, উত্তর, উত্তরে দেখেন এই পশ্চিমবঙ্গের একটা অংশ উত্তরে ওই পর্যন্ত চলে গেছে। এরপরে এখানে রয়েছে মেঘালয়, এরপরে এখানে রয়েছে আসাম। তাহলে উত্তরে কি কি আছে? উত্তরে আছে পশ্চিমবঙ্গ, মেঘালয় এবং আসাম। তার মানে পশ্চিমবঙ্গ কিন্তু দুইটা নয়, পশ্চিমবঙ্গ কিন্তু একটাই। হ্যাঁ, এই পশ্চিমবঙ্গের অংশটাই ওখানে চলে গেছে, আর আছে মেঘালয় আর আছে আসাম। এরপর আসেন পূর্বে। পূর্বে কি কি আছে? হ্যাঁ, এই যে পূর্বে, এই যে পূর্বে, লক্ষ্য করছেন পূর্বে, পূর্বে রয়েছে ওই আসামের একটা অংশ, ওখান থেকে ওই আসামটা ঘুরে আবার এখানেও সীমানা আছে। তাহলে পূর্বেও কি আছে? আসাম আছে। এরপরে এরপরে লক্ষ্য করেন এই জায়গাটা হচ্ছে ত্রিপুরা, এই জায়গাটা কি? ত্রিপুরা। আবার এই জায়গাটা হচ্ছে মিজোরাম, এই জায়গাটা কি? মিজোরাম। এরপরে দেখেন আমাদের রাঙ্গামাটি জেলা, রাঙ্গামাটি জেলার পরে এইখানে হচ্ছে মিয়ানমারের চীন রাজ্য, এইখানে হচ্ছে মিয়ানমারের আরাকান রাজ্য। লক্ষ্য করেন তো সুন্দরভাবে এই পিকচারটা আপনি একটু স্ক্রিনশট দিয়ে নেন, সুন্দরভাবে স্ক্রিনশট দিয়ে নেন, সুন্দরভাবে স্ক্রিনশট দিয়ে নেন। তাহলে যদি প্রশ্ন করা হয়, আপনার রিটেনেরই প্রশ্ন আসলো যে বাংলাদেশের পূর্বে কোন কোন রাজ্য রয়েছে, আপনি তো শুধু ভারতের রাজ্যগুলোই লিখবেন, মিয়ানমারেরটা আর আপনি লিখবেন না, তাহলে কিন্তু আপনার নাম্বারটা কমে যেতে পারে। তাহলে বাংলাদেশের পূর্বে ভারতের আসাম, ত্রিপুরা, মিজোরাম এবং মিয়ানমারের চীন ও আরাকান রাজ্য, চীন ও আরাকান রাজ্য। তাহলে পশ্চিমে পশ্চিমবঙ্গ, উত্তরে পশ্চিমবঙ্গ, মেঘালয়, আসাম, পূর্বে আসাম, ত্রিপুরা, মিজোরাম, চীন, আরাকান, চীন, আরাকান। ওকে, ওকে। আর দক্ষিণে কি আছে বলেন তো? দক্ষিণে, দক্ষিণে কি যেন আছে আমাদের বাংলাদেশের? দক্ষিণে কি আছে বলেন তো? বাংলাদেশের দক্ষিণে কি আছে? হ্যাঁ, এটা সবাই জানি, দক্ষিণে বাংলাদেশের বঙ্গোপসাগর আছে। এই হচ্ছে বাংলাদেশের চারদিকে কোন জায়গায় কি কি আছে। ওকে, আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। ওকে, এরপর আসেন বাংলাদেশের ভূপ্রকৃতিটা নিয়ে একটু আলোচনা করি। ভূপ্রকৃতি শিরোনাম করেন বাংলাদেশের ভূপ্রকৃতি। আচ্ছা, আপনারা কি বুঝতেছেন? কেউ কোনো কমেন্টস করছেন না কেন? না বুঝলে কোনো প্রশ্ন থাকলে প্রশ্ন করবেন। ওকে, প্রথম পয়েন্ট দিয়ে লিখবেন বাংলাদেশ পৃথিবীর অন্যতম বৃহত্তম বদ্বীপ। এরপরে বাংলাদেশের ভূখণ্ড উত্তর পশ্চিম থেকে দক্ষিণ পূর্ব দিকে ক্রমশ ঢালু, ক্রমশ ঢালু। এদেশের ভূখণ্ড উত্তর পশ্চিম থেকে দক্ষিণ পূর্ব দিকে ক্রমশ ঢালু। এরপরের পয়েন্টে লেখেন পূর্বে সামান্য উচ্চভূমি ছাড়া সমগ্র দেশ বিস্তীর্ণ সমভূমি। আমাদের পূর্ব দিকে সামান্য উচ্চভূমি ছাড়া সারা দেশ বিস্তীর্ণ সমভূমি। আমাদের উত্তর দিকে অর্থাৎ সিলেট, ওই ময়মনসিংহ, তারপরে পঞ্চগড়, দিনাজপুর। বাংলাদেশের সবচেয়ে উঁচুতম জেলা হচ্ছে দিনাজপুর, থেকে সমুদ্র পৃষ্ঠ থেকে 37.5 মিটার হচ্ছে উঁচুতে অবস্থিত। ওকে,
বিস্তীর্ণ সমভূমি। ওকে ওকে, এরপরে আসেন, এরপরে এই কটা লেখা শেষ করেন। বাংলাদেশ পৃথিবীর অন্যতম বৃহত্তম বদ্বীপ। এদেশের ভূখণ্ড উত্তর পশ্চিম থেকে দক্ষিণ পূর্ব দিকে ক্রমশ ঢালু। পূর্বে সামান্য উচ্চভূমি ছাড়া সমগ্র দেশ বিস্তীর্ণ সমভূমি। ওকে, এরপরে আসেন ভূপ্রাকৃতিকভাবে শ্রেণী বিভাগ। শিরোনাম করেন। বাংলাদেশের ভূপ্রকৃতিকে 3টি ভাগে ভাগ করা হয়েছে। আপনারা যারা ক্লাস করছেন তাদের কাছে অবশ্যই রিকোয়েস্ট থাকবে, আপনারা ক্লাসটা খাতায় উঠালেন কিনা সেই বিষয়টা আপনারা নিশ্চিত করবেন। যারা ক্লাস করছেন তারা খাতায় লিখে ওটার ছবি তুলে গ্রুপে শেয়ার করবেন। গ্রুপে বলতে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে। ওকে, তাহলে 3টি ভাগে বিভক্ত করা হয়েছে। একটা লক্ষ্য করেন, টারশিয়ারি যুগের পাহাড় সমূহ, যেটা আমাদের টোটাল 12%। টারশিয়ারি যুগের পাহাড় সমূহ টোটাল হচ্ছে আমাদের 12%। এরপরে যেটা আছে সেটা হচ্ছে প্লাইস্টোসিন কালের সোপান সমূহ, সেটা হচ্ছে মোট ভূমির 8%। এরপরে তৃতীয় যেটা সাম্প্রতিক কালের সমভূমি, সেটা হচ্ছে 80%। তাহলে কয়টা ভাগে ভাগ করলাম আমরা? 3টা ভাগে। একটা হচ্ছে টারশিয়ারি যুগের পাহাড় সমূহ, আর একটা হচ্ছে প্লাইস্টোসিন কালের সোপান সমূহ, আর একটা হচ্ছে সাম্প্রতিক কালের প্লাবন সমভূমি। যদি প্রশ্ন করে টারশিয়ারি যুগের পাহাড় সমূহ কয় ভাগে ভাগ করা হয়েছে, উত্তর হবে টারশিয়ারি যুগের পাহাড় সমূহ আমাদের কত পার্সেন্ট মোট ভূমির? 12%। আর প্লাইস্টোসিন কালের সোপানগুলো 8%, সাম্প্রতিক কালের সমভূমি 80%। ওকে, এরপরে আসেন লক্ষ্য করেন টারশিয়ারি যুগের পাহাড় সমূহ কি কি, এগুলো একটু লক্ষ্য করেন। আচ্ছা, আপনি কোনটা লিখতে পারেননি? যে লিখতে পারেননি সেটা একটু বলেন। ওকে, এটা আবার দিলাম, ঠিক আছে। সোহেল ভাই দেখেন, আমি আবার ব্যাক স্লাইডে চলে গেলাম। দেখেন, এটা কিনা বলবেন। সোহেল ভাই কি এটা লিখতে পারছেন? আপনারা তো লেখা হইলে ডানও লিখেন না, আমি কিভাবে বুঝবো আপনার লেখা হইছে? না, পরে পরে লিখবেন, ঠিক আছে, কিন্তু আপনাদের যদি দ্রুত হয় আমাকে অবশ্যই বলবেন, হ্যাঁ। আর লেখার সাথে সাথে আপনারা ডান লিখবেন, না হয়তো আমি বুঝবো না, ঠিক আছে। এই যে জয়নব ইসলাম জোনাকি, হ্যাঁ জোনাকি আপু, আপনি লেখা হইছে? লেখা হলে ডান লিখেন। আর কোনটা মিস করছেন আমাকে একটু বলেন, তাহলে আমি আবার লেখার সুযোগ দেব, কোনো সমস্যা নেই। জয়নবাপুর বিষয়টা কি ক্লিয়ার হইছে? ওকে, আসেন তাহলে আমরা পরেরটায় চলে যাই। শিরোনাম করেন টারশিয়ারি যুগের পাহাড় সমূহ 2 ভাগে ভাগ করা হয়েছে। টারশিয়ারি যুগের পাহাড় সমূহ 2 ভাগে ভাগ করা হয়েছে। টারশিয়ারি যুগের পাহাড় সমূহ 2 ভাগে ভাগ করা হয়েছে। ওকে, একটা কি? একটা দক্ষিণ পূর্বাঞ্চলের পাহাড় সমূহ, আর একটা উত্তর ও উত্তর পূর্বাঞ্চলের পাহাড় সমূহ। আমাদের লক্ষ্য করেন, আমাদের যে পাহাড় সমূহ আছে বাংলাদেশে,
একটা পাহাড় কিন্তু হচ্ছে এই ময়মনসিংহে আছে, আর এখানে হচ্ছে সিলেট এই অঞ্চলে, আর একটা চট্টগ্রাম পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে। তাহলে ময়মনসিংহ হচ্ছে আমাদের উত্তর অংশ, সিলেট হচ্ছে উত্তর পূর্বাঞ্চল এটা, আর এই চট্টগ্রাম পার্বত্য চট্টগ্রাম এটা হচ্ছে দক্ষিণ পূর্বাঞ্চলের পাহাড়। ওকে, আশা করি বুঝতে পেরেছেন। তাহলে টারশিয়ারি যুগের পাহাড় সমূহ কয় ভাগে বিভক্ত? এটা দুই ভাগে বিভক্ত। দুই ভাগে বিভক্ত। একটা হচ্ছে দক্ষিণ পূর্বাঞ্চলের পাহাড় সমূহ, আর একটা উত্তর ও উত্তর পূর্বাঞ্চলের পাহাড় সমূহ। ওকে, আশা করি লেখা শেষ। এরপরে আসেন, এই ছকটা সুন্দরভাবে উঠায় নেন। দেখেন আমরা যে দুইটা ভাগে ভাগ করেছি সেই দুইটাই আমরা ছকের মাধ্যমে দেখানোর চেষ্টা করেছি। প্রথমত অঞ্চল, এরপরে এই অঞ্চলটার অবস্থান কোথায় আর এই সম্পর্কে কিছু তথ্য। প্রথমত অঞ্চল দক্ষিণ পূর্বাঞ্চল, অর্থাৎ প্রথম যেটা আমরা লিখেছিলাম, আর একটা হচ্ছে উত্তর ও উত্তর পূর্বাঞ্চল। দক্ষিণ পূর্বাঞ্চল এর অবস্থান চট্টগ্রাম, রাঙ্গামাটি, বান্দরবান, কক্সবাজার, খাগড়াছড়ি। উত্তর ও উত্তর পূর্বাঞ্চলের পাহাড় সমূহের অবস্থান সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জ, ময়মনসিংহ, নেত্রকোনা। ওকে, তাহলে দক্ষিণ পূর্বাঞ্চলের পাহাড়ের বৈশিষ্ট্যগুলো কি? এগুলো হচ্ছে আসামের লুসাই এবং মায়ানমারের আরাকান পর্বতের সমগোত্রীয়, এর গড় উচ্চতা 610 মিটার। খুব গুরুত্বপূর্ণ, তাজিং ডং বিজয় সর্বোচ্চ শৃঙ্গ, যার উচ্চতা 1280 মিটার। 1280 মিটার। উত্তর ও উত্তর পূর্বাঞ্চলের পাহাড়গুলো লক্ষ্য করেন, গড় উচ্চতা 244 মিটার। উত্তরের পাহাড়গুলো টিলা নামে পরিচিত, টিলার উচ্চতাগুলো হচ্ছে 30 থেকে 90 মিটারের মতো। ওকে, লেখা হলে ডান লিখবেন, লেখা হলে ডান লিখবেন। আমরা অল্প একটু সময় নিব, বেশি প্রেসার নেওয়াটা ঠিক হবে না। লেখা হয়েছে? এক মিনিট। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে সোহেল ভাই, সময় নেন। 1 মিনিট না, যে কয় মিনিট লাগে সেই কয় মিনিট নেন। তবে তথ্যগুলো খুব গুরুত্বপূর্ণ, খুব গুরুত্বপূর্ণ। ওকে, আর একটা বিষয় হচ্ছে আপনাদের একটু বলে নেই, আর একটা বিষয় হচ্ছে সেটা হলো অনলাইন ক্লাসের মূল বিষয় হচ্ছে কন্টিনিউয়াস আলোচনাগুলো চলতে থাকবে। আপনার যেখানে যেটা দরকার হবে সেটা স্ক্রিনশট দিয়ে রাখবেন, আর ভিডিওগুলো যেহেতু আমাদের গ্রুপে থাকবেই সেহেতু আবার আপনি ওই ভিডিওটা দেখে কথাগুলো শুনে নেবেন। আর যদি কোনো প্রশ্ন থাকে তাহলে এই লাইভের মাধ্যমে করে নেবেন। এটা সবচেয়ে ভালো হয়, কারণ হচ্ছে অল্প সময়ের মধ্যে আমরা অনেকগুলো বিষয় নিয়ে আলোচনা করতে পারবো। ওকে, যাই হোক আপনারা লিখেন, লিখলে আরো ভালো হবে, অবশ্যই ভালো হবে, প্র্যাকটিসটাও হবে। ওকে, ঠিক আছে, লিখে ফেল। সেটা গণিত হলে খুব তাড়াতাড়ি লেখা সম্ভব হয়, তো পুরোটা কথায় লিখতে হয়তো একটু লেট হয়। স্যার ক্লাস শেষে যদি এগুলোর পিডিএফ দেওয়া হয় তাহলে আমাদের জন্য উপকৃত হতো।
আচ্ছা ঠিক আছে, লেখা দেখতে পাচ্ছি না কেন, লেখা কি অস্পষ্ট? জোনাকি আপু কি লেখা অস্পষ্ট বলেন তো? আমিও মোবাইল থেকে দেখছি, লেখা তো স্পষ্টই আছে। ওকে লিখেন। হ্যাঁ সোহেল ভাই আমিও এখানে ক্লিয়ারলি দেখা যাচ্ছে। জোনাকি আপু আপনার ওখানে একটু সাইটে যান। ও আচ্ছা আচ্ছা, এই জন্য দেখতে পারেন নাই। যখন আমি বোর্ডে গিয়ে কথা বলছি সেটা আপনাকে বুঝতে হবে যে লেখার থেকে এখন আপনাকে এই কথাগুলো শুনতে হবে, এই জন্য আমি ওখানে গেছি। হ্যাঁ, তখন লেখা দেখবেন না, এটাই স্বাভাবিক, তখন আপনি এই কথাগুলো শুনবেন। আপনাকে শুনতে বলা হয়েছে, এখন আপনি লিখেন। লেখার সামনে থাকলে কিভাবে লিখবো? হ্যাঁ সেটা তো কথাই, কিন্তু যখন লেখার সামনে গেছি তখন বুঝতে হবে আমার কথাটা আপনাকে মনোযোগ দিয়ে শুনতে হবে, এতটুকু সেন্স আপনাকে থাকতে হবে। ঠিক আছে? ওকে ডান। তাহলে আসেন এরপরে আমরা পরের স্লাইডে চলে যাই। লক্ষ্য করেন দ্বিতীয়টা ছিল প্লাইস্টোসিন কালের সোপান অঞ্চল। প্রথম পয়েন্ট যেটা লিখবেন, আনুমানিক 25,000 বছর পূর্বে এই অঞ্চলগুলো গঠিত হয়। এটা আবার 3 ভাগে বিভক্ত। প্রথমত হচ্ছে বরেন্দ্র ভূমি, এরপরে হচ্ছে মধুপুর ভাওয়ালের গড়, এরপরে হচ্ছে লালমাই পাহাড়। তাহলে প্লাইস্টোসিন কালের সোপানাঞ্চল কয় ভাগে বিভক্ত? 3 ভাগে বিভক্ত। ওকে, লেখার জন্য তো সময় দিচ্ছি রে ভাই, অবশ্যই দিচ্ছি। ওকে, এটা উঠায় নেন। প্লাইস্টোসিন কালের সোপান অঞ্চল আনুমানিক 25,000 বছর পূর্বে গঠিত। এটা 3 ভাগে বিভক্ত, একটা হচ্ছে বরেন্দ্র ভূমি, একটা হচ্ছে মধুপুর ভাওয়ালের গড়, আর একটা হচ্ছে লালমাই পাহাড়। আচ্ছা জোনাকি আপু আপনি কি সব লিখতে পারছেন? আপনি কি আগের স্লাইডটা সম্পূর্ণ লিখতে পারছেন, না হয় আগের স্লাইডে চলে যাব আবার? একটু জানান। আর যদি লেখা হয়ে যায় তাহলে এটা লিখেন। আনুমানিক 25,000 বছর পূর্বে গঠিত, আর এটা 3 ভাগে বিভক্ত, একটা হচ্ছে বরেন্দ্র ভূমি, একটা হচ্ছে মধুপুর ও ভাওয়ালের গড়, আর একটা হচ্ছে লালমাই পাহাড়। বরেন্দ্র ভূমির আয়তন হচ্ছে 9,320 বর্গ কিলোমিটার। প্লাবন সমভূমি থেকে এর উচ্চতা 6 থেকে 12 মিটার। আর মাটি হবে ধূসর ও লাল বর্ণের। ওই ধূসর ও লাল বর্ণের এই ইয়াটা মনে হয় ধূসরই হয়ে গেছে, দেখতে একটু কষ্ট হচ্ছে। এরপরে মধুপুর ভাওয়ালের গড়, এটা টাঙ্গাইল ও ময়মনসিংহে মধুপুর, গাজীপুরে হচ্ছে ভাওয়ালের গড়। আয়তন 4,103 বর্গ কিলোমিটার। সমভূমি থেকে উচ্চতা 30 মিটার। এখানেও মাটি ধূসর ও লালচে। লালমাই পাহাড় কুমিল্লা থেকে 4 কিলোমিটার পশ্চিমে, লালমাই থেকে ময়নামতি পর্যন্ত। আয়তন 34 কিলোমিটার, সরি ওখানে বর্গ কিলোমিটার হবে, ওখানে বর্গটা দিয়ে নিবেন।
আয়তন 34 বর্গ কিলোমিটার, এর উচ্চতা 21 মিটার। আচ্ছা, যদি আগের স্লাইডটা না পেয়ে থাকেন, না লিখতে পারেন, তাহলে এটা আগে শেষ করেন, ওখানে আমি আবার সময় দিচ্ছি। ওকে ওকে প্লাইস্টোসিন-কালের সোপান সমূহ, এটা 3 প্রকার। একটা হচ্ছে বরেন্দ্র ভূমি, একটা মধুপুর ও ভাওয়ালের গড়, আর একটা লালমাই পাহাড়। এটা লেখা হলে ডান লিখবেন। আচ্ছা সোহেল ভাই, তাহলে আগের স্লাইডটা কিভাবে লিখলো আমি বুঝলাম না। একই স্লাইড দেখেই তো লিখছে। ওকে, নো প্রবলেম। এটা লেখা হলে ডান লিখবেন। ওকে, রাজন ভাইয়ের লেখা হয়ে গেছে। বাকিদের কি অবস্থা? লেখা হলে ডান লিখেন। ওকে, ডান। ওকে, এরপরে আসেন সাম্প্রতিককালের প্লাবন সমভূমি। সাম্প্রতিককালের ওকে, থ্যাংক ইউ, সমস্যা নেই, তুলে না। আর আপনাদের তো এটা ভিডিওটা থেকেই যাবে, হ্যাঁ, থেকেই যাবে। আপনারা আবার পরবর্তীতে ভালো করে আবার শুনবেন, আবার শুনবেন, আবার শুনবেন, হ্যাঁ, শুনতে 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 এগুলো দেখবেন হয়ে গেছে আপনার। সাম্প্রতিককালের প্লাবন সমভূমি। ওকে, প্রথম পয়েন্ট, নদী বিধৌত অবশিষ্ট সকল ভূমি। বর্ষার সময় নদী বিধৌত অঞ্চলে বন্যার ফলে পরিবাহিত মাটি সঞ্চিত হয়ে প্লাবন সমভূমি গঠিত। এর আয়তন 1,24,266 বর্গ কিলোমিটার। এটা গুরুত্বপূর্ণ, এই তথ্যটা লিখে নেবেন। হ্যাঁ, এর আয়তন 1,24,266 বর্গ কিলোমিটার। এরপরে উত্তর থেকে দক্ষিণে এই অঞ্চলটা ক্রমশ ঢালু। দিনাজপুরের উচ্চতা 37.50 মিটার, বগুড়ার উচ্চতা 20 মিটার, ময়মনসিংহ 18 মিটার, নারায়ণগঞ্জ ও যশোর 8 মিটার। তাহলে সবচেয়ে উঁচুতম জেলা হচ্ছে আমাদের দিনাজপুর, এখান থেকে পরীক্ষায় আসে। সবচেয়ে উচ্চতম জেলা দিনাজপুর, এখান থেকে পরীক্ষায় আসে, লিখে নেন। দুইটা লেখার নিচে, দুইটা লেখার নিচে লালগুলো দেখা যাচ্ছে না, ওইটাই বলছিলাম। শোনেন ভাইয়া, সোহেল ভাই, ওইখানে লেখা হচ্ছে মাটি ধূসর এবং লালচে। ওই যে দুইটা লেখার নিচে যেটা দেখতে পাচ্ছেন না, ওইটাই লেখা ছিল হচ্ছে, লিখে রাখেন, মাটি ধূসর এবং লালচে, অর্থাৎ দুই জায়গায় মাটি দেখতে ধূসর এবং লালচে। মাটি ধূসর এবং লালচে, এটা লিখে রাখেন। মাটি ধূসর এবং লালচে, এটা লিখে এটা লিখেন। সাম্প্রতিককালের প্লাবন সমভূমি। সাম্প্রতিককালের প্লাবন সমভূমি। প্লাবন সমভূমি।
সাম্প্রতিককালের প্লাবন সমভূমি, নদী বিধৌত অবশিষ্ট অঞ্চল, বর্ষার সময় নদী বিধৌত অঞ্চলে বন্যার ফলে পরিবাহিত মাটির সঞ্চিত হয়ে, এখানে মাটির রটা কেটে দিবেন, মাটি সঞ্চিত হয়ে প্লাবন সমভূমি এখানে গঠিত হবে, হয়েছে হঠিত। হ্যাঁ, এটা টাইপিং মিস্টেক, এখানে গঠিত লিখবেন আপনারা। ওকে, দিনাজপুরের উচ্চতা কত মিটার? দিনাজপুরের উচ্চতা হচ্ছে 37.50 মিটার। ওকে, আশা করি আপনাদের লেখা শেষ। ওকে, ঠিক আছে, তাহলে আমি আবার যদি একটু যতটুকু আজকে আমরা পড়লাম ততটুকু যদি আবার আমরা রিভিশন দেই। প্রথমত আমরা যেটা দেখেছিলাম সেটা হচ্ছে বাংলাদেশের ভৌগোলিক অবস্থানগুলো। এই হচ্ছে বাংলাদেশের ভৌগোলিক অবস্থান দেখেছি। এরপরে আমরা যেটা দেখেছি সেটা হচ্ছে বাংলাদেশের সীমানা। সীমানা কতটুকু দেখেছি আমি আবার রিপিট করছি। মোট দৈর্ঘ্য 5138, তটরেখা এত, এরপরে হচ্ছে স্থলসীমা এত, মায়ানমারের সাথে এত, ভারতের সাথে এত। এ হচ্ছে টোটাল বাংলাদেশের সীমানা। ওকে, এরপরে আসেন, এরপরে যেটা দেখেছিলাম বাংলাদেশের সীমান্তবর্তী দেশ দুইটি, একটা হচ্ছে ভারত আর একটা হচ্ছে মিয়ানমার। ওকে, এরপরে যেটা দেখেছিলাম সেটা হচ্ছে বাংলাদেশের সীমান্তবর্তী ভারতের অঙ্গরাজ্য, 7টি অঙ্গরাজ্যকে সেভেন সিস্টার্স বলে। সেভেন সিস্টার্স এগুলো অঙ্গরাজ্য এবং রাজধানী। এগুলোর 3টার সাথে বাংলাদেশের সীমানা নাই, বাকি 4টার সাথে আছে। এই 4টার সাথে সীমানা থাকার পরে মোট 5টা ভারতের অঙ্গরাজ্যের সাথে বাংলাদেশের সীমানা রয়েছে। ওকে, এরপরে আমরা যেটা দেখলাম সেটা হচ্ছে মায়ানমারের রাজ্য কয়টা? বাংলাদেশের সাথে মায়ানমারের 2টা রাজ্য রয়েছে, একটা চীন রাজ্য আর একটা আরাকান রাজ্য। এরপরে বাংলাদেশের পশ্চিমে হচ্ছে পশ্চিমবঙ্গ, উত্তরে হচ্ছে পশ্চিমবঙ্গ, মেঘালয়, এরপরে আসাম, এরপরে পূর্বে হচ্ছে আসাম, এরপরে ত্রিপুরা, এরপরে মিজোরাম, এরপরে হচ্ছে আমাদের রাঙ্গামাটি জেলা, এখানে হচ্ছে চীন, এখানে হচ্ছে আরাকান, মিয়ানমারের 2টা। ওকে, এরপরে দক্ষিণে বাংলাদেশের বঙ্গোপসাগর, এটা দেখছি। এরপরে আসেন ভূপ্রকৃতি। আমরা বাংলাদেশের ভূপ্রকৃতি অন্যতম বদ্বীপ, এখানে ক্রমশ ঢালু, পূর্বে সামান্য উচ্চভূমি ছাড়া বিস্তীর্ণ সমভূমি। ওকে, এরপরে আমরা দেখেছি শ্রেণী বিভাগ, 3টে ভাগে ভাগ করা হয়েছে, একটা টারশিয়ারি যুগের পাহাড়, আর একটা প্লাইস্টোসিন কালের সোপান, আর একটা হচ্ছে সাম্প্রতিক কালের সমভূমি। ওকে, টারশিয়ারি যুগের পাহাড় সমূহ 2 ভাগে ভাগ করা ছিল, একটা দক্ষিণ পূর্বাঞ্চলের পাহাড়, একটা উত্তর পূর্বাঞ্চলের পাহাড়। এই অংশটুকু মনে হয় আমাদের আপু মানে জোনাকি আপু লিখতে পারেননি পুরোপুরি, আবার এটা একটু তুলে নেন। ওকে, আবার এটা একটু তুলে নেন। টারশিয়ারি যুগের পাহাড়, এই জায়গাটা আপনি তুলতে পারেননি, আবার একটু তুলে নেন। তোলা হয়ে গেলে ডান লিখবেন, তোলা হয়ে গেলে ডান লিখবেন। আজকের আমরা এতটুকুই রাখবো। লিখতে একটু কষ্ট হচ্ছে, সরি, এজন্য আমি দুঃখিত। আসলে প্রথমত বিষয় হচ্ছে আজকের আমার শরীরটা সত্যি খুবই ক্লান্ত, আমার ফেস দেখে হয়তো বা বুঝতে পারতেছেন। তারপরও আমি যতটুকু পেরেছি একটু সময় দিতে পারিনি আপনাদেরকে।
এজন্য ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, প্রবলেম নেই। ও আবার আমি সামনে চলে এসেছি, আপু বলবেন আবার সরেন। ওকে, আমি প্রত্যেকটা ক্লাস এভাবে স্লাইডে ইয়া করে নিব ইনশাআল্লাহ, সময়ও দিব, কিন্তু টানা ক্লাসে শরীর ক্লান্ত হয়ে গেছে আমার। ওকে আপু, লেখা হয়েছে আপনার? জোনাকি আপু কি লেখা হয়েছে আপনার? আশা করি এখন লেখা হয়ে গেছে। আপনি কিছুই লিখছেন না, কিছু জানাচ্ছেন না, আপনার জন্য এত কিছু করলাম তারপরও কিছু বলছেন না। ঠিক আছে, এরপরে আমরা যেটা পড়লাম সেটা হচ্ছে প্লাইস্টোসিন কালের সোপান। এই সোপানগুলো 3 ভাগে বিভক্ত, একটা হচ্ছে বরেন্দ্র, একটা মধুপুর ভাওয়াল, আর একটা লালমাই পাহাড়। ওকে, আর সাম্প্রতিক কালের প্লাবন সমভূমি, নদী বিধৌত সকল অঞ্চল, আর আয়তন এটা। তো অবশ্যই এতটুকু আপনারা পারবেন ইনশাআল্লাহ। তো আজকের এ পর্যন্ত থাকবে, ধন্যবাদ সবাইকে। আর যারা যতটুকু মিস করেছেন আবার একটু দেখে স্লাইডগুলো খাতায় তুলে নেবেন। আর হ্যাঁ, অবশ্যই আপনারা এই যে লেকচারগুলো, যে তথ্যগুলো লিখলেন, এগুলো আপনাদের আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে ছবি তুলে পাঠাবেন, তাহলে বুঝবো আপনি লিখতে পেরেছেন এবং বুঝছেন। আর যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই আমাকে পার্সোনালি এসএমএস করবেন। গ্রুপে আর কোনো প্রশ্ন করবেন না, কারণ গ্রুপে আমরা যে পোস্টগুলো দিই তাহলে ওগুলো উপরে উঠে যায়। যদি কোনো প্রশ্ন থাকে আমাকে পার্সোনালি হোয়াটসঅ্যাপ গ্রুপে আমার ওখানে নাম্বার আছে, ওখান থেকে আমাকে সরাসরি প্রশ্ন করবেন, স্যার এটা আবার একটু বুঝাই দিলে সুবিধা হয়, আমি অবশ্যই বুঝাই দেব। ধন্যবাদ সবাইকে, আজকের মতো এখানেই শেষ করব। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন সবাই।